প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ১৫। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ হেলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান এবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। ভুরু কুঁচকে যায় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢোক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়। বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানালার দিকে তাকালে দেখল বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়েরা ভুরু কুঁচকে তাকানোর আগে তার কোলের ওপর ইয়া বড় ফুসকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুসকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের ওপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়রার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুসকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়রার মুখ খানিক হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুসকার জন্য কেঁদেছে? সে ফুসকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল, আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলে ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুসকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যান তুলে আনলেই তো পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়েরা দু হাতে এত বড় ফুসকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান ও তার বউ আসছে। মায়রা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপুর সাথে মায়রার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়রার হাতে এত বড় ফুসকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কিরে মায়রা, তুই ফুসকার দোকান তুলে এনেছিস কেন? মায়রা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এইসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের ওপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে বুঝলি? পিছন থেকে মায়েরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে, এগিয়ে এসে বলে, কদিনে স্বামীর এত খোঁজখবর রাখতে শিখে গেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি।
ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই ভালো হতো, থাকতে চাই কেন। অতঃপর অসহায় মুখ করে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। মায়েরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, 1 কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়রার হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেয়েকে রেগে বলে, আমার ভাতিজার পিছে এভাবেই লাগিস নাকি সারাদিন? মায়েরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখটা ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে আমার অনেক মজা লাগে খালাম্মা, জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশিই রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নেই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ফুপি বলছে এবার, বুঝছো? ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপিই তো। তাহলে এই নামে ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এই বাড়িতে এসেছিস তার ঘরে যাবি। আর কার ঘরে যাবি, হ্যাঁ? মায়েরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ফুপি বলছে এবার, ঘর নেই, যা ও ঘরে যা, একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এ বলে তিনি রান্নাঘরের দিকে যান। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনও কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিল। মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশ ভাব ছিল, যা এখনও আছে। মায়েরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়। বাকিটা সে নিজে এমনিই খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পেছন ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভুরু কুঁচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়াপুর থেকে শুনেছে। মায়েরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নেড়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির মগ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দিয়ে দেয় চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরেই বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলেই আর এগোতে পারে না। ইরফান মায়েরার হাত টেনে ধরেছে। মায়েরার অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে? এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মায়েরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল। এই লোক এক চুমুকেই ধরে ফেলল। কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেলল। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার মুখ চেপে ওপরের দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়েরা খুক খুক করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তার ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতরে থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকে যায়।
সে সময় ইরফান গার্ল বলতে মুখটা হা করে। ঘটনাক্রমে মায়রার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতরে যায়। মায়রা ইরফান দুজনেই হতভম্ব। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হা করে মুখ বন্ধ করে নেয়। শক্ত চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা বারবার ঢোক গিলছে। আসছে খতম। ইরফান মায়রার মুখ থেকে হাত সরালো, তবে মায়রার হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়রাকে টেনে জানালার বরাবর দেওয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার পেট শক্ত হাতে চেপে রাখে। বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়রা এবার সত্যিই ভয় পাচ্ছে। কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনও কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বাঁ হাত নামিয়ে সে হাতে মায়রার পেট ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়। যেন ছোট কোনো বাচ্চা অখাদ্য ভুলে মুখে নিয়েছে, তাই জোর করে শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চাই। তবে তার হাতে আধ খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাত ধরে রাখা আধ খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথায় চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়রার মুখে শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়েরা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমাকে গরু বলছে। ইরফান মায়েরার হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়েরা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এইসবই ভালো লাগে, স্টুপিড। মায়েরা তার দু হাতে দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়েরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাবি থাপ্পড় পড়বে এই দুগালে, স্টুপিড। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে। অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়েরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট খাবার টেবিলের ওপরে রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের ওপর দুপা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের কিছুটা কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচামরিচ এনেছে। ফুচকা সাজিয়ে তার উপর একটা কাঁচামরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে। তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়রার কথা হলো, ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়রার ফুসকা চিবোনো অফ হয়ে যায়। অসহায় মুখে চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুসকা গিলে নিল। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেভাবেই চেয়ে আছে। এবার মায়েরার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটুও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুসকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুসকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বাঁ হাতে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পিছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরাও পিছু ফিরে তাকায়।
শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এই বাড়িতে আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেটে শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়ে আয় এইগুলো। মায়েরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভুরু কুচকে চেয়ে আছে। এটা তো দোকানদারের সম্পদ। ইরফানের হাতে কেন বুঝলো না? ইরফান রেগে মায়েরার হাত টেনে ধরে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হার্ট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে, মেয়েদের হার্ট ফুসকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুসকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের ওপরে রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটের দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো ফুচকা খেয়ে নিয়েছে, ওর পেটে কুলাবে না তো, কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভুরু কুচকালো, ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরে থাকার অভ্যাস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। এইবার উত্তরে শুদ্ধর মা বলছে, আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই এই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি, ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও, তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না। এক মিনিট, এক মিনিট, তোমার ভাতিজাই আমাকে ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসব, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়। এই লোকের সাথে এক ঘরে থাকবে, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালো করেই জানেন। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়েরার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ খুঁটছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না, তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখায়াবে মায়রার দিকে চেয়ে আছে কিছুক্ষণ। এরপর মায়রার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়রা পিছু ফিরে দেখল, এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝল শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতরে যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাস করে বাকি যে 3টে রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধর খুব ভালো করেই বুঝল। পিছিয়ে এসে শুদ্ধর ও দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঞ্চ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়রাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতে নিজেই হাতে সেলাই করব আমি, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত করে আছে ছেলেটা।
মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপালে ছুঁয়েছে, যেটা মায়েরার ভীষণ বিরক্ত লাগলো। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরার কেমন অদ্ভুত লাগে, এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ এর আগে সে ছানি পড়া লোকেদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি, তবুও কেমন বিলাইয়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে, এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়ে ছাড়বে। ইরফান মায়েরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়েরা কিছুটা কেঁপে ওঠে, ঢোক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়েরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে, এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়েরা বিরক্ত, বুঝলো না বুঝলো না বিরক্ত কার ওপর, এই লোকটার ওপর নাকি অদ্ভুত অনুভূতির ওপর। বারবার হাই তুলছে, সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের ওপর ডান হাত রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে, কিন্তু এই লোকটার পাশে থাকবে? যদি ঘুমের মাঝে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণে উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণার দিকে। চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা! ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মায়েরা ভোঁতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে দু চারটে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে এমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের ওপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পাই মায়েরা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাত কপালে স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো। কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়েরাকে মায়েরার বালিশে শুইয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মায়েরার দিকে। হন হন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়েরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়েরার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ সরিয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সাপটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা তো জানো আমার পরীক্ষা চলছিল কিছুদিন। আমার পরীক্ষা এখন আলহামদুলিল্লাহ শেষ। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। মাঝে কিছুদিন ভিডিও দিতে পারি নাই। তোমরা আমার জন্য সকলেই দোয়া করো। আর তোমরা অনেকেই কিছু উপন্যাসের রিকোয়েস্ট করেছো, ভিলেন ক্যান বি লাভার, আমি শুধু চেয়েছি তোমায়, শাহজাহান তন্ময়, এই উপন্যাসগুলোর কথা অনেকেই বলেছিলে। তো আমি এই উপন্যাসগুলো দিব, কিন্তু তার আগে এই যে বাকি যে 4-5টা উপন্যাস রানিং চলছে, এই 4-5টা উপন্যাস শেষ করি, তারপরে দিব ইনশাল্লাহ। আর কাঠগোলাপ বইয়ের 2টা পর্ব বাকি আছে। কাঠগোলাপ বইটি শেষ করার পরে কোনটা দিব, যে কোনো একটা নাম বলবা, যেইটার রিকোয়েস্ট বেশি আসবে সেটা দিব, বুঝছো? আর এই যে তোমরা ভিডিও দেখে চুপি চুপি চলে যাচ্ছ, এরকম করলে হবে? লাইক কমেন্ট শেয়ার করবে কে? হ্যাঁ, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।